প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের কার্যক্রম শুরু করি। প্রথম কথা হলো, প্রত্যেকে বই বের করো। বই বের করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কার্যক্রম শুরু করি। দেখো, প্রত্যেকে বই বের করো। অনুশীলনী 3.2 দাগ নম্বর 9। প্রত্যেকে লেখো অনুশীলনী 3.2 দাগ নম্বর 9। দাগ নম্বর 9 এর সাধারণ নির্বাচনটা প্রত্যেকে লেখো। আমি আবারও বলি, অনুশীলনী 3.2 দাগ নম্বর 9 সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা আমি এখানে লিখে রাখছি, তোমরা প্রত্যেকে লেখো। লেখার পরে প্রত্যেককে একটা ছবি আঁকতে হবে। লক্ষ্য করো, এখানে শুরুতেই বলা আছে ত্রিভুজ এবিসি এর। প্রত্যেকে একটা ত্রিভুজ আঁকো এবিসি। আঁকার পরে এর শীর্ষত্রয় থেকে, শীর্ষত্রয় বলতে আমরা বুঝবো এ, বি এবং সি তিনটি শীর্ষ। শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি, বিই ও সিএম। প্রত্যেকে তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর তিনটি লম্ব অঙ্কন করো। একটা হবে এডি, একটা হবে বিই, আর একটা হবে সিএফ। আমি আবারও বলি, ত্রিভুজ এবিসি এর আমি একটা ত্রিভুজ আঁকছি এবিসি। এর শীর্ষত্রয়, শীর্ষত্রয় বলতে আমরা বুঝবো এ, বি এবং সি তিনটি শীর্ষ হতে বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি, বিই এবং সিএফ। এই তিনটি লম্ব প্রত্যেকে অঙ্কন করো। অঙ্কন করা যখনই হয়ে যাবে, এইবার এই লম্ব তিনটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রত্যেকে লক্ষ্য করো, তিনটি লম্ব যেখানে ছেদ করছে ওই বিন্দুটা দাও ও বিন্দু। এরপরে বলা আছে প্রমাণ করো যে এও ইন্টু ওডি, এ ও ওডি সবই আমাদের আছে। অর্থাৎ প্রমাণ করো যে লেখার জন্য আমাদের কিন্তু এই চিত্রের বাইরে নতুন কিছু করার দরকার নেই। আমি আবার বলি, প্রথমে সাধারণ নির্বাচনটা লেখো, দাগ নম্বর 9। সাধারণ নির্বাচন লেখার পরে একটা ত্রিভুজ আঁকো এবিসি, আর তিনটি শীর্ষ বিন্দু থেকে তিনটি বিপরীত বাহুর উপর তিনটি লম্ব অঙ্কন করো। যদি আঁকা হয়ে যায় তাহলে লেখো বিশেষ নির্বাচন। প্রত্যেকে লেখো বিশেষ নির্বাচন। কি আছে দেখো বিশেষ নির্বাচনে? সাধারণ নির্বাচনে যে কথা বলা আছে ঠিক সেইগুলোই ব্যবহার করে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। আমি আবার বলি, সাধারণ নির্বাচনে যে কথা আছে তার সঙ্গে নতুন কোনো কিছুই না, শুধুমাত্র সাধারণ নির্বাচনকে নিয়েই আমরা বিশেষ নির্বাচন লিখব। কেমন? দেওয়া আছে, প্রথমেই লেখো দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর
বিপরীত বাহুগুলোর উপর লম্ব এডি বিই ও সিএফ রেখাত্রয় কি করছে? ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে লেখো প্রমাণ করতে হবে যে সাধারণ নির্বাচনে যেটা আছে দেখো AO ইনটু OD সমান BO ইনটু OE সমান CO ইনটু OA। প্রত্যেকে লক্ষ্য করো সাধারণ নির্বাচনে যে জিনিসটা আছে আমি কিন্তু ঠিক সেইটাকে নিয়েই বিশেষ নির্বাচন আলোচনা করছি এবং সাধারণ নির্বাচনের সঙ্গে বিশেষ নির্বাচনের কোনো পার্থক্য নেই। লক্ষ্য করো প্রত্যেকে সাধারণ নির্বাচনটা সবাই লেখো। লেখা হয়ে গেলে চিত্র আঁকো। কি চিত্র? ABC একটি ত্রিভুজ এবং তার তিনটি শীর্ষ A B এবং C হতে বিপরীত বাহুগুলোর উপর তিনটি লম্ব কি? AD BE আর CF। এই লম্ব তিনটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এইটুকু যদি আঁকানো হয়ে যায় এরপরে লেখো বিশেষ নির্বাচন। লক্ষ্য করো সাধারণ নির্বাচনে যা আছে আমি কিন্তু বিশেষ নির্বাচনে হুবহু সেই কথাগুলোই লিখছি। তাহলে সাধারণ নির্বাচনের সঙ্গে বিশেষ নির্বাচনের তেমন কোনো তফাৎ নেই। এরপরে আমি আসব প্রমাণে। লক্ষ্য করো আমরা গতদিনও যখন প্রমাণ করছিলাম দুইটা ত্রিভুজ নিয়ে সদৃশ কোণী প্রমাণ করছিলাম এবং একথা বলা হয়েছিল দুইটি ত্রিভুজ তখনই সদৃশ কোণী হবে যদি একটি ত্রিভুজের তিন কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হয়। আমি আবারও বলি দুইটি ত্রিভুজ তখনই সদৃশ কোণী হবে যদি একটি ত্রিভুজের তিন কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হয়। এমনকি যদি একটি ত্রিভুজের দুই কোণ অপর একটি ত্রিভুজের দুই কোণের সমান হয় সেক্ষেত্রে তৃতীয় কোণটি অবশ্যই তৃতীয় কোণটির সঙ্গে সমান হবে এবং তিনটি কোণ যখন তিনটি কোণের সঙ্গে সমান হবে তখন আমরা বলে দিতে পারবো ত্রিভুজ দুইটি সদৃশ কোণী। আর দুইটি ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে উহাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ঠিক এই দুটো থিওরি, একটা হলো আমি আবারও বলি প্রথমে কি করব? সদৃশ কোণী প্রমাণ করব। তারপরে কি করব? যখনই সদৃশ কোণী হয়ে যাবে উহাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এই শর্ত আমি অ্যাপ্লাই করব। লক্ষ্য করো প্রত্যেকে সাধারণ নির্বাচনটা লেখো, চিত্র আঁকো এবং বিশেষ নির্বাচন যদি লেখা হয় এরপরে লেখো প্রমাণ। প্রমাণ লক্ষ্য করো প্রথমে আমি দুইটা ত্রিভুজ নেব AOE এই একটা ত্রিভুজ আর BOD এই একটা ত্রিভুজ। ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এর মধ্যে লক্ষ্য করো ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এর মধ্যে এই দুটো ত্রিভুজকে নিয়ে আমি যে কাজটা করব তা হলো এই ত্রিভুজ দুটোকে সদৃশ কোণী প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? তিন কোণের সঙ্গে সমান দেখায়। লক্ষ্য করো ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এর মধ্যে কোন কোণের সঙ্গে কোন কোণ সমান লেখা যায় প্রত্যেকে একটু লক্ষ্য করো এবং তোমরা একটু হিসাব করো। এই যে দুটো ত্রিভুজ আমি নিলাম
AOE এবং BOD এই দুটো ত্রিভুজের কোন কোণের সঙ্গে কোন কোণটা সমান লেখা যায়। যদি আমি লিখি দেখো কোণ AEO সমান কোণ ODB। লক্ষ্য করো কোণ AEO সমান কোণ ODB। প্রশ্ন হলো কেন? উত্তর হলো প্রত্যেকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো যেহেতু প্রত্যেকে এক সমকোণ। এডি যেহেতু আমি লম্ব আছি স্বাভাবিকভাবে এই কোণটা হবে এক সমকোণ। আবার বিই যেহেতু লম্ব আছি তাহলে এই কোণটাও হবে এক সমকোণ। প্রত্যেকে দেখো আমি কি বললাম কোণ AEO সমান কোণ ODB, কারণ এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও যেহেতু প্রত্যেকে এক সমকোণ। বেঁধে যাচ্ছে নাকি সবার? ওয়াইফাই দিছে তো নয় সব স্যার বেঁধে যাচ্ছে বারবার আমারও। লক্ষ্য করো প্রত্যেকে আমি আবারও যেহেতু আমরা প্রথম দিকে এখনো বেশি কিছু কাজ করে পারি নাই, প্রত্যেকে লক্ষ্য করো আমি শুধু সাধারণ নির্বাচনটা লিখছি, ইতিমধ্যে তোমরাও 9 দাগে সাধারণ নির্বাচন লিখছো। লেখার পরে এই চিত্রটা প্রত্যেকে আঁকো। যদি এই চিত্রটা আঁকানো হয়ে যায় এরপরে কি করো বিশেষ নির্বাচনটা লেখো সবাই, এবং দেখো সাধারণ নির্বাচনের সঙ্গে বিশেষ নির্বাচনের আমি মনে করি কোনো পার্থক্য নেই। যা আছে সাধারণ নির্বাচনে দেখো আমি কিন্তু সেই জিনিসটাই লিখছি বিশেষ নির্বাচনে। এরপরে কি করো বিশেষ নির্বাচন যদি হয়ে যায় এ পর্যায়ে আমি প্রমাণটা শুরু করছিলাম। প্রমাণটা শুরু করছি দেখো কিভাবে ত্রিভুজ AOE আমি এখানে লিখেও রাখছি, কেবল লেখা শুরু করছি। ত্রিভুজ AOE এবং ত্রিভুজ BOD এই দুটো ত্রিভুজকে নিয়ে আমার উদ্দেশ্য আমি একটু আগেই বলছিলাম, উদ্দেশ্য হলো ত্রিভুজ দুটোকে সদৃশকোণী প্রমাণ করব। আমি আবারও বলি ত্রিভুজ দুটো AOE এবং BOD এই দুটো ত্রিভুজ নিয়ে এই ত্রিভুজ দুটোকে আমি কি করব সদৃশকোণী প্রমাণ করব। কি করে সদৃশকোণী প্রমাণ করব? একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান দেখাবো। যেমন লক্ষ্য করো কোণ AEO সমান কোণ ODB। প্রশ্ন হলো কেন? উত্তর হলো এই কোণটাও এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ। যেহেতু দুইটাই সমকোণ কাজেই এই দুটো কোণ সমান। তার নিচে লেখো কোণ AOE সমান কোণ BOD। এখন প্রশ্ন হলো AOE সমান BOD কেন? কারণ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ এবং অবশিষ্ট কি কোণ থাকে দেখো কোণ OAE। অবশিষ্ট কোণ OAE is equal to অবশিষ্ট কোণ OBD। লক্ষ্য করো অবশিষ্ট কোণ OAE সমান অবশিষ্ট কোণ OBD। তাহলে এই যে দুটো ত্রিভুজ AOE এবং BOD এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী আমার প্রমাণ করা শেষ।
কেন? যেহেতু তিনটি কোণের সঙ্গে সমান হয়েছে, অতএব আমি বলে দিতে পারি অতএব ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD সদৃশ কোণী। লক্ষ্য করো, এই এক্সট্রাটা প্রমাণ করার জন্য আমরা দুইবার দুটো ত্রিভুজ নিয়ে সদৃশকোণী প্রমাণ করে দেখো যে ওই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কি বলছিলাম দেখো, ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এই দুটো ত্রিভুজ যখনই সদৃশকোণী হয়ে গেল, দেখো এখন এই জিনিসটা লেখা যায় কিনা, অতএব AO বাই BO। এখন কথা হলো AO বাই BO, AO টা কি? সমকোণের বিপরীত বাহু, দ্যাট মিন্স অতিভুজ। BO টা কি? এটাও কিন্তু সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। আর পরেরটা যদি লিখি OE, OE টা কি? দেখো OE টা হলো অবশিষ্ট কোণের বিপরীত বাহু। তাহলে নিচে দেখো অবশিষ্ট কোণের বিপরীত বাহু হলো OD, OE বাই OD বা AO ইনটু OD ইজ ইকুয়াল টু BO ইনটু OE। এটা হলো 1 নং সমীকরণ। আমি আবার বলি, দুটো ত্রিভুজ প্রত্যেকে লক্ষ্য করো, একেবারেই সহজ একটা এক্সট্রা। এরপরে আমাদের আরো বেশ কিছু কথা আছে। প্রথম কথা হলো, যখনই আমি AOE এবং BOD দুটো ত্রিভুজ নিলাম, আমার উদ্দেশ্য হলো ত্রিভুজ দুটোকে সদৃশকোণী প্রমাণ করা। কি করে সদৃশকোণী প্রমাণ করব? তিন কোণের সমান দেখায়। লক্ষ্য করো, ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এর মধ্যে আমি লিখছি কোণ AEO সমান কোণ ODB। কেন? প্রত্যেকে এক সমকোণ। কোণ AOE সমান কোণ BOD। কেন? কারণ হলো বিপরীত কোণ। এবং অবশিষ্ট কোণ OAE সমান অবশিষ্ট কোণ OBD। তাহলে তিন কোণ যখনই তিন কোণের সমান হয়ে গেল, আমি বলতে পারি ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD সদৃশকোণী। আর দুটো ত্রিভুজ যখন সদৃশকোণী, অতএব AO বাই BO ইজ ইকুয়াল টু OE বাই OD। কোণাকুণি গুণ করো, AO ইনটু OD ইজ ইকুয়াল টু BO ইনটু OE। এই হলো আমার প্রমাণের একটা পর্ব। আরেকটা পর্ব আমার লাগবে। এইবার দেখুন, আবার দেখো ত্রিভুজ AOF, ত্রিভুজ AOF এই ত্রিভুজটা AOF ও ত্রিভুজ COD, ত্রিভুজ AOF ও ত্রিভুজ COD এর মধ্যে, ত্রিভুজ AOF ও ত্রিভুজ COD এই দুটো ত্রিভুজ নিয়েও আমি কিন্তু একই কাজ করব। কি কাজ? এই ত্রিভুজ দুটোকে সদৃশকোণী প্রমাণ করব। লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ AFO সমান কোণ ODC। যদি বলা হয় কারণটা কি, উত্তর হবে যেহেতু প্রত্যেকে এক সমকোণ। যেহেতু প্রত্যেকে এক সমকোণ, তার নিচে লেখো কোণ AOF, কোণ AOF সমান কোণ COD। এখন কথা হলো, কোণ AOF সমান কোণ COD, কারণটা কি? থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো বিপরীত কোণ, বিপরীত কোণ। এবং অবশিষ্ট, তাহলে দেখো AFO হয়ে গেছে, AOF হয়ে গেছে, অবশিষ্ট কোণ OAF সমান, এই পাশে আসো, অবশিষ্ট
লক্ষ্য করো সবার নেটে সমস্যা। এটা থাকলে এখন হচ্ছে সবার বেঁধে বেঁধে যাচ্ছে, একবার সেভ করে রাখলে পরে ওই বাঁধে না, লাইভের সময় না দেখে পরে দেখলে বাঁধে না। রেখে দিতে হবে, সবার বাঁধছে। আচ্ছা এখন দেখো আসলে সমস্যা অনেকেরই, আর মেন সমস্যা আমার মনে হয় আমাদের নেট লাইনে, ইন্টারনেট লাইন যেটা, এটাতে আমার মনে হচ্ছে বেশ সমস্যা। কারণ আমি এইখানে আসলে কোনো সমস্যা দেখতেছি না, আমার এখানে কোনো সমস্যাই আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু অনেকের কাছে এই সমস্যা মনে হচ্ছে। যার জন্য কথাগুলো একটু শোনো, এবং শুনলেই একটু খেয়াল করলে তোমরা কিন্তু এটা বুঝে যাবে। খুব জটিল জিনিস যে এখানে আলোচনা করা হচ্ছে তা কিন্তু না। প্রত্যেকে যদি একটু খেয়াল করো তাহলে এই জিনিসগুলো একেবারেই ক্লিয়ার হবে। প্রথম পর্বটা আমি শেষ নামাইছিলাম 1 নং সমীকরণ দিয়ে। এরপরে দ্বিতীয় পর্ব যেটা দেখো, আমি বলেছিলাম আবার ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি বলছিলাম, কোণ এ এফ ও সমান কোণ ও ডি সি। কারণটা কি? কারণটা হলো প্রত্যেকে এক সমকোণ। এরপরে বলছিলাম কোণ এ ও এফ সমান কোণ সি ও ডি। কারণটা কি? বিপ্রতীপ কোণ। এবং অবশিষ্ট কোণ ও এ এফ সমান অবশিষ্ট কোণ, অবশিষ্ট যখন ও এ এফ এর সঙ্গে অবশিষ্ট হবে কোণ ও সি ডি। লেখো অবশিষ্ট কোণ ও সি ডি। তাহলে লক্ষ্য করো দুই কোণের সমান, অবশিষ্ট কোণ অবশিষ্ট কোণের সমান। তার মানে আমি বলতে পারি 3 কোণের সঙ্গে সমান। যখনই একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সঙ্গে সমান হয়ে যাবে, তখন এই ত্রিভুজ দুটোকে আমরা বলতে পারি সদৃশ কোণী। অতএব ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি সদৃশ কোণী। অতএব ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি সদৃশ কোণী। আচ্ছা আমরা আবার আসি, আমরা এদিকে আসি। দেখো তোমাদের কি সমস্যা হচ্ছে আমি অবশ্য বুঝি নাই। আমার এখানে কিন্তু আমি কোনো সমস্যাই দেখছি না। আমার এইখান থেকে আমি কিন্তু কোনো সমস্যাই দেখতেছি না। তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা একটু খেয়াল করো। আমার এইখান থেকে কিন্তু কোনো ঝাপসা মনে হচ্ছে না, কোনো কিছু বেঁধে যাচ্ছে না, সবই কিন্তু আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে।
তবে তোমাদের নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও একটু দেখার বিষয়। আর সমস্যা হলে তো দুই একজনের সমস্যা হবে। যাই হোক, আমি আবারও শুরু থেকে বলি, আর একবার সমস্যা হলে তখন পরপর অসুবিধাই হতে থাকে। আমি যেটা বলতেছিলাম, AOF ও COD, AOF এবং COD এই দুটো ত্রিভুজ যদি সাদৃশ্যকোণী হয় তাহলে এই ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অতএব AO বাই CO সমান OF বাই OD। প্রত্যেকে দেখো, AO বাই CO সমান OF বাই OD। এরপরে দেখো, বা AO ইন্টু OD সমান CO ইন্টু OF। এটা হলো ডট ডট দিয়ে 2 নং সমীকরণ। এরপরে আসি 1 নং সমীকরণ। লেখো সবাই। এখন 1 ও 2 তুলনা করে পাই। এখন 1 ও 2 তুলনা করে পাই। কি পাই দেখো, AO ইন্টু OD সমান ছিল BO ইন্টু OE, আর এইখানে হলো AO ইন্টু OD সমান CO ইন্টু OF। এই দুটো সমীকরণ যদি তুলনা করি তাহলে আসবে AO ইন্টু OD সমান BO ইন্টু OE সমান CO ইন্টু OF। আমি আবার বলি, একেবারে শুরু থেকে আমি পুরো এক্সট্রাটা একবার বলি, প্রত্যেকে একটু খেয়াল করো। শুরুতেই বলা ছিল ত্রিভুজ ABC এর 3টি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুগুলোর উপর যদি 3টি লম্ব আঁকা যায় তবে লম্ব 3টি ও বিন্দুতে ছেদ করবে, এবং সেই 3টি লম্বের নামও দেওয়া ছিল AD, BE এবং CF। এই লম্ব 3টি পরস্পর কি করছে? ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে AO ইন্টু OD সমান BO ইন্টু OE সমান CO ইন্টু OF। এরপরে আসি, বিশেষ নির্বাচন যখন হয়ে গেল, এরপরে প্রমাণে লক্ষ্য করো, আমি 2 বার 2টা ত্রিভুজ দিছিলাম। প্রথমে নিছিলাম ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD। ত্রিভুজ AOE ও ত্রিভুজ BOD এই দুটো ত্রিভুজ নিয়ে আমি কিন্তু সাদৃশ্যকোণী প্রমাণ করছিলাম। কিভাবে প্রমাণ করছিলাম? কোণ AEO সমান কোণ ODB একটা কোণ, কোণ AOE সমান কোণ BOD, এবং অবশিষ্ট কোণ কি বলছিলাম? OAE সমান অবশিষ্ট কোণ OBD। তাহলে 3 কোণের সমান যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বলতে পারি ত্রিভুজ দুটি সাদৃশ্যকোণী। আর দুটো ত্রিভুজ যদি সাদৃশ্যকোণী হয় তাহলে উহাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান থেকে আমরা প্রথম পর্ব শেষ করছিলাম। এরপরে দ্বিতীয় পর্ব, প্রত্যেকে লক্ষ্য করো, দ্বিতীয় পর্ব যখন আমরা শুরু করছিলাম তখন নিছিলাম ত্রিভুজ AOF ও ত্রিভুজ COD। এই দুটো ত্রিভুজ নিয়ে আবার কি করছি? সাদৃশ্যকোণী প্রমাণ করছি। সাদৃশ্যকোণী প্রমাণ করে আমরা দেখালাম কি, যে AO ইন্টু OD সমান CO ইন্টু OF। আগেরটা দিছিলাম 1 নং সমীকরণ, পরেরটা দিলাম 2 নং সমীকরণ। দিয়ে আমি কি বললাম? 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ তুলনা করে পাই।
তুলনা করে কি পাবো দেখো, তুলনা করে পাই যেটা, সেটা হলো পুরো প্রমাণটা। এবং আমি বলবো দাগ নম্বর 9 শেষ। এখন আমি আসি দাগ নম্বর 15 এর ক। প্রত্যেকে লেখো, দাগ নম্বর 15 এর ক। 15 দাগের ক, প্রত্যেকে একটি ত্রিভুজ আঁকো, পি কিউ আর। প্রত্যেকে একটা ত্রিভুজ আঁকো, পি কিউ আর। লক্ষ্য করো দাগ নম্বর 15 এর ক, শুরুতেই আছে ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ আর এ পি এম কিউ এন এবং আর এস মধ্যমা ত্রয়। আমি আবার বলি, পি এম কিউ এন আর এস মধ্যমা ত্রয় কি করছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রত্যেকে লক্ষ্য করো ত্রিভুজ পি কিউ আর এ 15 দাগের যে চিত্রটা দেওয়া আছে, প্রত্যেকে এই চিত্রটা আঁকো। ত্রিভুজ পি কিউ আর এ পিএম, পিএম হলো মধ্যমা, কিউএন মধ্যমা, আরএস মধ্যমা। পিএম একটা মধ্যমা আঁকো, কিউএন একটা মধ্যমা আঁকো, আরএস একটা মধ্যমা আঁকো। মধ্যমা ত্রয় ও বিন্দুতে ছেদ করেছে। তিনটি মধ্যমা যেখানে ছেদ করছে সেই বিন্দুটা হলো ও। আমাদের বলা আছে ক দাগে ও বিন্দুটির নাম কি। আমরা জানি যে কোন ত্রিভুজে তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে, আমি আবার বলি, কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে সেই হিসাবে লক্ষ্য করো পিএম কিউএন এবং আরএস তিনটি মধ্যমা যেহেতু ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দুটি হবে এই ত্রিভুজের ভর কেন্দ্র। আমাদের প্রশ্নে আছে ও বিন্দুটির নাম কি, উত্তর হবে ও বিন্দুটির নাম ভর কেন্দ্র। এখন কথা হলো ও বিন্দুটির নাম যে ভর কেন্দ্র, যদি আমি একবারে লিখে দিই তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, শুধু কমেন্ট করতে দেন, এটা সমস্যা আছে। কমেন্ট করে দিয়েছে, দেখি না স্যার, দেখতে পাচ্ছি না, আগেরটাই বুঝতে পারিনি, কিছু বুঝতে পারিনি, সব ঝাপসা লাগছে সবার কতগুলো কমেন্ট।
সমান একটা অংশ। রাজু স্যারের নিয়ম ছিল বারবার করে স্যার তো ফিনিশ করে আবার করতেছে। রাজু স্যারের একদিন এরকম বেঁধে যাচ্ছিল, তো স্যার ফিনিশ করে বারবার করতেছিল, তাও করতেছে। তুমি যেভাবে করতেছো ওভাবে করে যাও, ভিডিওটা রেখে দিতে হবে পরে দেখা যাবে। আচ্ছা আমি আবার বলি, যাই হোক, আবার একজন বলছে দেখলাম সার্ভারে নাকি কাজ চলতেছে। তো সার্ভারে যদি কাজ চলে স্বাভাবিকভাবেই ডিস্টার্ব হলেও হতে পারে। আমি এখানে কোনো সমস্যা দেখতেছি না, শুধু এইটুকুই বলতে পারি। এখন আমরা আমাদের কাজ চালাই যাই। দেখো, আমি বলছিলাম 15 দাগের ক নম্বর, 15 দাগের ক নম্বরে একটা চিত্র আছে, আমি চিত্রটা আঁকছি এবং তোমরাও এই চিত্রটা আঁকো। ত্রিভুজ PQR, ত্রিভুজ PQR PM, QN এবং RS এই তিনটি মধ্যমা ও বিন্দুতে ছেদ করেছে। বলা হয়েছে ও বিন্দুটির নাম কি? লক্ষ্য করো, কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির নাম হলো ভরকেন্দ্র। সেই হিসাবে এইখানে ও বিন্দুটির নাম হবে ভরকেন্দ্র। এরপরে বলা আছে ও বিন্দু PM কে কি অনুপাতে বিভক্ত করে? ও বিন্দু PM কে 2:1 অনুপাতে বিভক্ত করে। কিন্তু এক কথা না লিখে পুরো বর্ণনাটা যতদূর সম্ভব লিখে দিতে হবে। কি করতে হবে? প্রথমে একটা ত্রিভুজ আঁকো, তার তিনটি মধ্যমা আঁকো, মধ্যমা তিনটি ও বিন্দুতে ছেদ করেছে। এইবার এই চিত্রের নিচে লেখো দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ PQR এ, দেওয়া আছে ত্রিভুজ PQR এ PM, QN ও RS মধ্যমা ত্রয়। PM, QN, RS মধ্যমা ত্রয় ও বিন্দুতে, মধ্যমা ত্রয় ও বিন্দুতে ছেদ করেছে। আমি আবার বলি, দেওয়া আছে ত্রিভুজ PQR এ PM, QN ও RS মধ্যমা ত্রয় ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে লেখো আমরা জানি, আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রয়, আমরা জানি কোন ত্রিভুজের আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের আমি আবার বলি, আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র
বলে। আমি আবার বলি, কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলে। তার নিচে লেখো সুতরাং ও বিন্দুটির নাম ভর কেন্দ্র। তাহলে আমার একটা অংশ হলো ও বিন্দুটির নাম ভর কেন্দ্র। এরপরে বলা আছে ও বিন্দু পিএম কে কি অনুপাতে বিভক্ত করে। এই ও বিন্দু হলো ভর কেন্দ্র, এটা 1 অনুপাতে বিভক্ত করে। প্রত্যেকে এইটুক লিখে নাও। এইটুক লেখার পরে নিচে লিখতে হবে, আমি একটু উপরে লিখি। আবার আমরা জানি ভর কেন্দ্রে ত্রিভুজের মধ্যম বলে। আমি আবার বলি, কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলে। তার নিচে লেখো সুতরাং ও বিন্দুটির নাম ভর কেন্দ্র। তাহলে আমার প্রত্যেকে এইটুক লিখে নাও। এইটুক লেখার পরে নিচে লিখতে হবে, আমি একটু উপরে লিখি। আবার আমরা জানি ভর কেন্দ্রে ত্রিভুজের মধ্যমা ত্রয় ত্রয় 2:1 অনুপাতে। আবার আমরা জানি ভর কেন্দ্রে ত্রিভুজের মধ্যমা ত্রয় 2:1 অনুপাতে বিভক্ত হয়। সুতরাং ও বিন্দু পিএম কে 2:1 অনুপাতে বিভক্ত করে। সুতরাং ও বিন্দু পিএম কে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমার 15 দাগের ক নম্বর শেষ। প্রত্যেকে দেখো 15 দাগের ক নম্বর শেষ। এইবার বই যাদের হাতে আছে প্রত্যেকে দাগাও 15 দাগের খ উপপাদ্য 5। 15 দাগের খ উপপাদ্য 5। 15 দাগের গ অনুশীলনী 3.1 এর 7 দাগ। আমি আবার বলি, 15 দাগের খ উপপাদ্য 5। 15 দাগের গ 15 দাগের গ অনুশীলনী 3.1 এর 7 দাগ। অনুশীলনী 3.1 এর 7 দাগ। তাহলে
15 দাগের ক খ গ শেষ। এরপরে আমি আসব 16 দাগের ক। প্রত্যেকে এইখানে দাগ নম্বর দাও। 16 দাগের ক নম্বর, 16 দাগের ক নম্বর। লক্ষ্য করো 16 দাগের কতে বলা আছে OA এবং SP এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তোমরা যদি বইটা সামনে খেয়াল করো, দেখো চিত্রে বলা আছে, নিচের চিত্রে S ও যথাক্রমে পরিকেন্দ্র ও লম্ববিন্দু। S হলো পরিকেন্দ্র, ও হলো লম্ববিন্দু। AP মধ্যমা, BC সমান A, AC সমান B এবং AB সমান C। বলা হয়েছে OA এবং SP এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। প্রথমে কি করো, 16 দাগের ক দিয়ে ওই চিত্রটা আঁকো। প্রত্যেকে 16 দাগের ক দিয়ে যে চিত্রটা বইয়ে আছে ওই চিত্রটা সবাই আঁকো। আঁকানোর পরে লেখো দেওয়া আছে। চিত্রটা আঁকানোর পরে লেখো দেওয়া আছে। কি দেওয়া আছে? চিত্রে S, ও যথাক্রমে, চিত্রে S, ও যথাক্রমে ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র S, ও যথাক্রমে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও লম্ববিন্দু, পরিকেন্দ্র ও লম্ববিন্দু দাঁড়িয়ে AP মধ্যমা, AP মধ্যমা। এরপরে লেখো আমরা জানি। আমি আবার বলি, প্রথমে যা যা দেওয়া আছে, কি দেওয়া আছে? চিত্রে S দেওয়া আছে, পরিকেন্দ্র ও দেওয়া আছে, লম্ববিন্দু AP দেওয়া আছে, মধ্যমা। এরপরে লেখো আমরা জানি। আমরা জানি দিয়ে তোমরা যদি একটু বাম দিকে যাও, পৃষ্ঠা নম্বর 73-এ দেখো লেখা আছে, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে আমরা জানি, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে আমরা জানি, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে, ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর
বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। আমি আবার বলি, আমরা জানি কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। এবার দেখো, এখানে লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব, এখানে লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব OA এবং পরিকেন্দ্র থেকে এখানে লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব OA এবং পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব SP। অতএব OA সমান P। আমি আবার বলি, প্রথমে দাগ নম্বর 16 এর ক দিয়ে, 16 দাগের ক দিয়ে প্রত্যেকে কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে। চিত্রটা আঁকার পরে চিত্রের নিচে লেখো, দেওয়া আছে চিত্রে S ও যথাক্রমে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও লম্ব বিন্দু, AP মধ্যমা। তারপরে লেখো, আমরা জানি কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। এটা কিন্তু আমি আগে যখন 3.10 অর্থাৎ উপপাদ্য 10 যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এই কথা বলা হয়েছিল। ঠিক সেই কথাটা এখানে লেখা হলো। এখানে লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব হলো OA এবং পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব SP। অতএব OA সমান 2SP। আমার 16 দাগের ক নম্বর শেষ। প্রত্যেকে দেখো, 16 দাগের ক নম্বর শেষ। এরপরে আসি 16 দাগের খ, উপপাদ্য 10। আমি আবার বলি, 16 দাগের খ, উপপাদ্য 10। তার নিচে লেখো 16 দাগের গ, 16 দাগের গ, দাগ নম্বর 4, অনুশীলনী 3.1। আমি আবার বলি, 16 দাগের গ এর পাশে লেখো অনুশীলনী 3.1 এর 4 দাগ। অনুশীলনী 3.1 এর 4 দাগ। লক্ষ্য করো, 4 দাগে যেটা ছিল BC * CD, এইখানে BC এর জায়গায় বলা আছে A * CD, কারণ উপরে দেখো BC সমান A। আবার 3.1 এর 4 দাগে ডান পাশে ছিল AC * CE, AC এর পরিবর্তে এখানে আছে B, B * CE। তার মানে 16 দাগের ক আমি লিখে দিলাম, 16 দাগের খ হলো উপপাদ্য 10 আর 16 দাগের গ হলো অনুশীলনী 3.1 এর 4 দাগ। তাহলে দাগ নম্বর 15 শেষ, দাগ নম্বর 16 শেষ।
দাগ নম্বর 9 শেষ। এরপরে আসো দাগ নম্বর 12। প্রত্যেকে লেখো দাগ নম্বর 12 সাধারণ নির্বাচন। প্রত্যেকে লেখো দাগ নম্বর 12 সাধারণ নির্বাচন। কি আছে সেখানে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব, ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ আর হলে এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ আর হলে প্রমাণ করতে হবে যে AB square is equal to 2R into AD। প্রত্যেকে লেখো সাধারণ নির্বাচন। দাগ নম্বর 12 সাধারণ নির্বাচন। লক্ষ্য করো সাধারণ নির্বাচনে আছে এ বি সি, এটা দাও এ, এটা দাও বি, এটা দাও সি। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের, তার মানে এই বাহু আর এই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে, এই হলো শীর্ষবিন্দু এ, ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব হলো এডি এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ আর, পরিব্যাসার্ধ হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। লক্ষ্য করো এবিসি ত্রিভুজের এইটা হলো পরিবৃত্ত, এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ তাকে বলা হয় পরিব্যাসার্ধ। অর্থাৎ এই যে এডি, এই এডি কে যদি আমি বর্ধিত করি তাহলে এইটাকে বলা হবে পরিবৃত্তের ব্যাস। এই পরিবৃত্তের ব্যাসের ঠিক অর্ধেক যেটুকু, পরিবৃত্তের ব্যাসের অর্ধেক যেটুকু তাকে বলা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। আমি আবার বলি, দাগ নম্বর 12 সাধারণ নির্বাচনটা প্রত্যেকে লেখো। দাগ নম্বর 12 সাধারণ নির্বাচনটা লেখো। যদি লেখা হয়ে যায় একটা চিত্র আঁকো। কি চিত্র আঁকবা? প্রথমে একটা বৃত্ত আঁকো। বৃত্ত আঁকার পরে ওই বৃত্তের ভিতরে
এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। আঁকার পরে এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকো এবং এডি কে বর্ধিত করে দাও। এডি কে বর্ধিত করে দাও। বর্ধিত করে দিলে এই যেটা পাওয়া যাবে, এইটা হলো পরিবৃত্তের ব্যাস। এই ব্যাসের অর্ধেক হলো পরিবৃত্তের ব্যাসার্ধ আর। প্রত্যেকে লেখো বিশেষ নির্বচন। বিশেষ নির্বচন লেখো। দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের দেওয়া বাহু ত্রিভুজের AB is equal to AC। তারপরে লেখো শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ আর প্রমাণ করতে হবে যে AB স্কয়ার ইজ ইকুয়াল টু 2r ইনটু AD। আমি আবার বলি, দাগ নম্বর 12 এর সাধারণ নির্বচনটা প্রত্যেকে লেখো। লেখার পরে একটা বৃত্ত আঁকানোর পরে বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আঁকো ABC, সমদ্বিবাহু ত্রিভুজ। আঁকার পরে তার এ হতে বিসি এর উপর এডি লম্ব আঁকো, ওইটাকে বর্ধিত করে দাও। দিয়ে বিশেষ নির্বচনটা ঠিক যা আছে সাধারণ নির্বচনে, বিশেষ নির্বচনে সেটা লিখে দাও। বিশেষ নির্বচনটা প্রত্যেকে লেখো।